বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। 22 ধরনের লাইসেন্সিং নেমে আসছে 3 স্তরে। বিটিআরসির খসড়া নীতিমালা, শৃঙ্খলা ফিরবে মোবাইল এবং ইন্টারনেট সেবায়। সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু আজ। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে উড়াল দেবে চার্টার বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশ্বাস। 12 ধরনের রাসায়নিক এবং শিল্পের কাঁচামাল খালাস হবে চট্টগ্রাম বন্দরের অফ ডকে। এনবিআর এর সিদ্ধান্ত দুর্ঘটনা এড়ানো এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি আনার উদ্দেশ্য। ময়মনসিংহের বাকৃবিতে হাঁসের নতুন জাত উদ্ভাবন। দেশি জাতের তুলনায় মিলবে 3 গুণ বেশি ডিম, মাংসও পাওয়া যাবে অধিক। আশার আলো প্রান্তিক খামারিদের। এবং জাপানকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অর্থনীতি। জিডিপি $4.10 ট্রিলিয়ন, বিশ্বের চতুর্থ শক্তিধর অর্থনীতির স্বীকৃতি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবায় শৃঙ্খলা ফেরাতে মধ্যবর্তী কয়েকটি লাইসেন্স বাদ দিচ্ছে সরকার। বিটিআরসির খসড়া নীতিমালায় 22 ধরনের লাইসেন্সিং ব্যবস্থা কমিয়ে 3 স্তরে নিয়ে আসা হচ্ছে। এতে থাকবে না আইজিডব্লিউ, আইআইজি, নিক্স এবং আইসিএক্স লাইসেন্স। টেলিযোগাযোগের মধ্যবর্তী সেবাগুলো দেওয়ার সুযোগ পেতে পারে মোবাইল অপারেটর এবং আইএসপিরা। শুভ খানের রিপোর্ট। ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাবমেরিন কেবল ও আইটিসি থেকে আইআইজির মাধ্যমে ব্যান্ডউইথ নেয় মোবাইল এবং ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দেয় এনটিটিএন অপারেটর, আর মোবাইল অপারেটরদের জন্য টাওয়ার বসায় টাওয়ার কোম্পানি। মোবাইলে কথা বলায় অপারেটরদের মধ্যে কল আদান প্রদান হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর মাধ্যমে। অন্যদিকে আইএসপির মধ্যে ডাটা ট্রাফিক আদান প্রদান করে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বা নিক্স। টেলিকম খাতের এসব সেবার জন্য 22 ধরনের লাইসেন্স রয়েছে, যাকে অপ্রয়োজনীয় বলছে বিটিআরসি। স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স, অপ্রয়োজনীয় সেবা তৈরি করা, ভিওআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এই অনুযায়ী হয়ে আসছে। এ অবস্থায় নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রেজিম রিফর্মস পলিসি 2025-এর খসড়ায় 22 থেকে লাইসেন্স 3টি স্তরে নামিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা। বাদ দেয়া হচ্ছে আইজিডব্লিউ, আইআইজি, নিক্স ও আইসিএক্স লাইসেন্স। এসব লাইসেন্সের আওতায় থাকা সেবা প্রদানের সুযোগ দেওয়া হতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিদের। একটা চরম বিশৃঙ্খল অবস্থা থেকে বিটিআরসি এখন যে লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা দিয়েছে, এটা কোনো ডাউটই নাই যে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কল সেন্টার, ভেহিক্যাল ট্র্যাকিং এবং টিভাস সেবা দিতে থাকছে না লাইসেন্সের বাধ্যবাধকতা। বিশেষ শ্রেণীভুক্ত হিসেবে থাকবে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বর্তমানে দেশে আন্তর্জাতিক কল আদান প্রদান করছে 24টির মতো আইজিডব্লিউ অপারেটর। প্রস্তাবিত খসড়ায় দেশীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছে আইজিডব্লিউ এবং আইআইজি অপারেটররা। দেশীয় কোম্পানির কোনো ভবিষ্যৎ থাকে না এবং এটা মনে হচ্ছে বহুজাতিক কোম্পানির হাতেই সমস্ত সার্ভিস তুলে দেওয়ার একটা প্রক্রিয়া। ফাইনাল যে পলিসিটা পাবলিশড হবে সেখানে যেন আমাদের ইন্টারেস্টটা বিটিআরসি কিংবা সরকার যেন এনশিওর করে। বিটিআরসির নতুন নীতি 3 ধাপে 2027 সালের মধ্যে বাস্তবায়ন হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা বিটিআরসির খসড়া নীতিমালা সম্পর্কিত প্রতিবেদনটি দেখলাম। এজন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন টেলিকম সাংবাদিক সংগঠন টিআরএনবির সাবেক সভাপতি এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষক রাশেদ মেহেদী। জনাব রাশেদ মেহেদী, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমরা বিটিআরসির যে 22 খসড়া নীতিমালা দেওয়া হয়েছে, তো এখানে জানতে চাই যে নতুন যে নীতিমালা সেটা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কেমন, সেটা আমরা জানতে চাই। প্রথমত আপনাকে বলতে চাই যে নীতিমালাটা সংশোধন করার কথা বলা হচ্ছে, সেটা আইএলডিটিএস পলিসির একটি সংশোধন বা ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিউনিকেশন পলিসি, যেটা ছিল প্রায় 15 বছর আগে এটা করা হয়েছিল। ওই সময় যে প্রেক্ষাপটে এটা করা হয়েছিল সেটা হচ্ছে যে আন্তর্জাতিক কল আদান প্রদানের সময় যেন সরকারের রাজস্ব বঞ্চিত না হয়। অর্থাৎ ওই সময় আপনার যেটা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিওআইপি টেকনোলজি ব্যবহার করে আপনার ইন্টারন্যাশনাল কল আদান প্রদানে সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। এটা যখন বিটিআরসির
তদন্তে ধরা পড়লো, তখন তারা একটা এই পলিসিটা করে। কিন্তু ওই পলিসি কিন্তু শুধুমাত্র আন্তর্জাতিক কর আদান প্রদানের মধ্যে মানে ওই রাজস্ব ফাঁকির বিষয়ে সীমাবদ্ধ থাকেনি। এটা আসলে বাংলাদেশের যে টেলিযোগাযোগ খাতের ভ্যালু চেন, সেটাই আসলে ওই পলিসির মাধ্যমে তৈরি হয়। যেমন ওই পলিসির মাধ্যমে আপনার প্রথমে এই যে আপনার কমন ট্রান্সমিশন নেটওয়ার্ক, তার জন্য এনটিটিএর লাইসেন্স দেওয়া হয়, বা ইন্টারন্যাশনাল যে গেটওয়ে তার জন্য লাইসেন্স দেওয়া হয়, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের জন্য লাইসেন্স দেওয়া হয়, ইন্টারকানেকশন এক্সচেঞ্জ নামে আর একটা লেয়ার করা হয়। এই এতগুলো জায়গায় কিন্তু আপনার লাইসেন্স দেওয়া হয়েছিল ওই একটা পলিসির মাধ্যমে, এবং প্রত্যেকটা লেয়ারকে এইভাবে করা হয়েছিল যেন ইন্টারন্যাশনাল কল আদান প্রদানের ক্ষেত্রে একটা কল যদি বাইরে থেকে আসে, সেটা আবার আমাদের নেটওয়ার্কে ঢোকার পরে সেটা কিভাবে গ্রাহক পর্যন্ত যাবে, সেখানে যে ভ্যালু চেন, বাট ওটাই কিন্তু আপনার টেলিযোগাযোগ খাতে মূল ভ্যালু চেন হয়ে গিয়েছিল, এবং সেই অনুযায়ী বিটিআরসি লাইসেন্সও দিত। বাট 15 বছর পরে আসলে এখন টেকনোলজির অনেক আপনার একটা বড় পরিবর্তন হয়ে গেছে। যেমন আগে ইন্টারন্যাশনালি ক্লিয়ার চ্যানেলে যে কলগুলো আসতো, এখন সেটা আসে না। আমি জানি যে আমরা এখন বিশ্বের যে প্রান্তে যাই না কেন, এই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো আমাদের যে সমস্ত ওটিটি অ্যাপ আছে সেগুলো ব্যবহার করি। ফলে এখন আসলে ক্লিয়ার চ্যানেলে ওই আগের মতো আপনার কলটা দরকার পড়ে না। ফলে আপনার এই যে টেকনোলজির রূপান্তর বা কনভার্জেন্স, তার কারণে কিন্তু আপনাকে পলিসি চেঞ্জ করতে হবে। এই জন্য বিটিআরসি উদ্যোগটা খুবই ভালো, তারা অনেকদিন পরে হলেও সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। বাট এই খসড়াটা আমি দেখেছি, এই খসড়ার মধ্যে বেশ কিছু জায়গা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে আমাদের দেশীয় যে সমস্ত ছোট ছোট উদ্যোক্তারা আছে তারা অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত হতে পারেন। যেমন ধরেন আপনার আমাদের যে ইন্টারন্যাশনাল সার্ভিস আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে আইএসপি, সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদেরকে বলা হচ্ছে যে তাদের ব্যবসাটা যেটা ছিল যে তারের কেবলের মাধ্যমে বা তারের মাধ্যমে বাসা বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়া, বলা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলে এখন সেটা মোবাইল অপারেটররাও দিতে পারবে যদি তাদের টেকনোলজি একই সঙ্গে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি বা বেতার তরঙ্গ এবং তারের সঙ্গে যায়। কারণ প্রশ্ন হচ্ছে, যদি মোবাইল অপারেটররা কোনো কারণে এন্টারপ্রাইজ বা কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এর অর্থ সেটা দিতে যায়, তাহলে কিন্তু আপনার এই যে আইএসপি যারা আসলে আমাদের দেশীয় যারা বিনিয়োগকারী, তারা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হবে। কারণ তাদের একটা ব্যবসার বড় অংশ হচ্ছে আপনার এই কর্পোরেট ব্যবসায়ীরা, মানে কর্পোরেট কানেকশন। জি, আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। এই যে লাইসেন্সিং যদি 3টা স্তরে নামিয়ে আনা হয়, নীতিমালা যদি বাস্তবায়িত হয়, তাহলে আসলে গ্রাহকরা কিভাবে উপকৃত হবেন? এখানে বলি, এই 3টা স্তরে যদি আনা হয়, সেক্ষেত্রে যেমন আমরা এখানে ওই প্রস্তাব আপনি দেখবেন যে আইজিডব্লিউ, আইসিএক্স, আইআইজি, এই স্তরগুলোকে, এই ভ্যালু চেনগুলোকে আসলে আপনার তুলে দেওয়া হয়েছে, বলছে এগুলো ডিসকন্টিনিউ হবে। ওই যে স্তরগুলোতে যে টাকাটা আসলে ব্যয় হতো সেটা হয়তো আর হবে না, গ্রাহকরা সেখান থেকে সুফল পাবেন। কিন্তু আপনার আলটিমেটলি যে সুফলের কথা বলা হচ্ছে সেটা আসলে কতটা হবে সেটা আমি নিশ্চিত করে বলা মুশকিল। কারণ আগের মতোই কিন্তু আসলে মানে ভ্যালু চেনের যে মূল জায়গাটা সেটা কিন্তু আগের মতোই থেকে যাচ্ছে, যে আপনার যেখানে এএনএস অপারেটর যারা থাকবে, বা এখন যেটাকে তারা আপনার এই যে নেটওয়ার্ক অপারেটর বলছেন, মোবাইল অপারেটর এবং ফিক্সড ব্রডব্যান্ড অপারেটর, তার সঙ্গে ডিটিএন অপারেটর, তারা সবাই থাকছেন। ফলে আপনার ওই ভ্যালু চেনের মধ্য দিয়ে যে আসলে মানে গ্রাহকের যে দাম কমবে সেটা বলা যাবে না। তবে একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে আপনার এই যে আগের যে কয়েকটা লেয়ার চলে গেল, সেই লেয়ারের কারণে হয়তো আপনার কিছুটা কমতে পারে। মূলত গ্রাহকের দাম কমা নির্ভর করে গভর্নমেন্টের কর নীতির উপরে। আমরা যেখানে 100 টাকার উপরে মানে 33 টাকা কর দিই এখন একটা ইন্টারনেট ব্যবহার করতে গেলে কিংবা ভয়েস কল করতে গেলে, এই 33 টাকা করটাকে যদি কমে আপনি 10 টাকা করেন, তাহলে তো গ্রাহকের করের খরচটা কমে গেল। অন্য কোনো উপায়ে ভ্যালু চেনের ভেতরে যে কস্ট, যেটা অপারেটররা ব্যয় করে তাদের পরিচালনা ব্যয়, সেই ব্যয়টাকে আপনি কতটুকু যুক্তিসঙ্গতভাবে কমাবেন, বাজারের সঙ্গে সঙ্গতি রেখে কমাতে হবে। বাট সরকার কিন্তু করটা চাইলে সরকার তার নিজস্ব পলিসি অনুযায়ী কমাইতে পারে। দুটো হলো দুইটা চিন্তার বিষয়। এই কর বিটিআরসি হয়তো কমাবে না, কিন্তু এই করটা যেন সহনীয় হয় সেজন্য বিটিআরসি একটা নীতিমালা নিতে পারবে। আমি যে কথাটা বলছিলাম যে আপনার যখনই এন্টারপ্রাইজ বিজনেসে আপনার মানে ঢুকে যাবেন, তখন কিন্তু আপনার এটা মানে যেহেতু আইএসপির ব্যবসাটাকে দূরে থাকছেন, প্রতিযোগিতা হতে পারে, কিন্তু প্রতিযোগিতার বিপরীতে যেতে হতে পারে একটা সিন্ডিকেটও গড়ে উঠতে পারে। সেখানে আমরা বলা হয়েছে যে তালিকাভুক্ত মানে আপনার লাইসেন্স বাদ দিয়ে উপজেলা পর্যায়ে মল আইএসপি কিংবা স্মল টেলিকম সার্ভিস নামে একটা তালিকাভুক্তি করা বলা হচ্ছে। আমরা আগে দেখেছি যে বিটিআরসিতে যে তালিকাভুক্তি দেওয়া হতো যে সমস্ত সার্ভিসের ক্ষেত্রে, বাস কিংবা টি বাসের ক্ষেত্রে, সেখানে কিন্তু আপনার প্রচুর অনিয়ম হয়েছে, প্রচুর করাপশন হয়েছে। সেইটা কিন্তু তালিকাভুক্তি দিয়ে আবারও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আসলে এই সার্ভিসগুলোর জন্য গ্রাহকের দাম বাড়তে পারে। আমার কথা হচ্ছে তালিকাভুক্তি কেন, আপনার এখানে উচিত হলো লাইসেন্স দেওয়া, নট তালিকাভুক্তি। এই যে নতুন যে নীতিমালা, এই নীতিমালার ফলে টেলিকম খাতের কি বিশৃঙ্খলা দূর করা সম্ভব হবে আপনার কি মনে হয়?
টেলিযোগাযোগ খাতে হ্যাঁ আপনার যেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় স্তরগুলো কিছু ছিল যেগুলোকে ডিরেগুলেটেড করা হচ্ছে কিংবা ডিসকন্টিনিউ করা হচ্ছে সেগুলোর কারণে হয়তো এবং একটা সরল রেখার দিকে আসতেছে। এক্ষেত্রে টেলিযোগাযোগ খাতের আপনার ইন্টারনেট বিশেষ করে ডাটা বলে এবার আমি যে একটা কথা বলে রাখি যে এবার যে পলিসিটা দেখলাম এটা আসলে বেসিক্যালি ভবিষ্যতে ইন্টারনেট ব্যবস্থাকে আর একটু সুন্দর করার জন্য ওই দৃষ্টিভঙ্গি থেকে এটা করা হয়েছে। ফলে সেই জায়গা থেকে হয়তো আপনার যেহেতু সরলীকরণ করা হয়েছে মানে 3টা লেয়ার এখানে আর মানে 3টা ক্যাটাগরিতে লাইসেন্স দিয়ে বাকি লেয়ার গুলোকে ইয়ে করা হচ্ছে সেখানে বিশৃঙ্খলাটা তো কমবেই। কিন্তু একই সঙ্গে যদি এই যে স্মল আইএসপি লাইসেন্স যদি আপনার তালিকাভুক্ত করানো হয় আপনার এই যে এসএমএস অ্যাগ্রিগেশনের মতো সার্ভিস যদি তালিকাভুক্ত জায়গাটা রাখা হয় এগুলো নিয়ে কিন্তু আবার নতুন বিশৃঙ্খলা তৈরি হবে। অর্থাৎ আমি কিছু পুরনো বিশৃঙ্খলা দূর করছি এবং নতুন বিশৃঙ্খলা নিয়ে আসছি। আমার কথা হচ্ছে বিটিআরসির উচিত এই নতুন বিশৃঙ্খলা তৈরির জায়গাগুলো অমিট করে দেওয়া। তারা হয়তো এখানে যেটা কাজটা করতে পারে যদি মনে করেন যে কোথাও লাইসেন্স দিতে লাইসেন্সই দেয়, লাইসেন্স দিলে তো আপনার সুবিধা, আপনি রেভিনিউ শেয়ার করতে পারবেন, একটা এন্টারপ্রাইজ গড়ে তোলার জন্য হেল্প করতে পারবেন। যখন তালিকাভুক্তি করছেন এটা নিয়ে নানান ধরনের সিন্ডিকেশন হবে, করাপশন শুরু হবে বিটিআরসি থেকে তালিকাভুক্তি করার সময় থেকে, তারপরে নিচের স্তরে অনেকগুলো সিন্ডিকেশন হবে এবং আপনার ইন্টারনেট সার্ভিসের মতো একটা নিরাপদ সার্ভিস যেটা কাস্টমারের কাছে নিরাপদ এবং মানসম্পন্নভাবে পৌঁছানো দরকার সেইটা কিন্তু আসলে হবে না। কারণ ওই স্মল এন্টারপ্রেনার যখন বলছেন ওইটুকু বিনিয়োগ করে আসলে আপনাকে নিরাপদে নিতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু গ্রাহকরা আবারও বঞ্চিত হবেন। তারা হয়তো দাম দেবেন ঠিকই কিন্তু সেই যে হয়তো ঢাকার যারা আছেন শহরের যারা আছেন তারা তো ভালো ইন্টারনেট পাবেন কিন্তু গ্রামের যারা তারা কিন্তু ওই স্মল আইএসপির কাছ থেকে কিন্তু ভালো ইন্টারনেট পাবে না, তারা কিন্তু কোয়ালিটি ইন্টারনেট পাবে না, নিরাপদ ইন্টারনেট পাবে না। আপনার কাছে শেষ একটি প্রশ্ন রয়েছে, সবার কাছে ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সরকারের কি ধরনের উদ্যোগ নিতে পারেন? আরেকটা ব্যাপারে যে এই যে আপনি যে বিশৃঙ্খলার কথা বলছিলেন সব ধরনের বিশৃঙ্খলা কিভাবে দূর করে সবার কাছে ইন্টারনেট স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে, ছোট করে উত্তর দিবেন। এটা হচ্ছে আমি বলি বাংলাদেশে কিন্তু এর আগে যখন আপনার কমন ট্রান্সমিশন নেটওয়ার্ক করা হয়েছিল সেটার মধ্যে দিয়ে আসলে বাংলাদেশে ইন্টারনেটের দামটা খুব দ্রুত কমে গিয়েছিল। আপনার এই আইএলডিটিএস পলিসির আগে এনটিটিএন আলাদা হওয়ার আগে কিন্তু আপনার 2008-9 সালে 10,000 টাকায় আপনার এমবিপিএস ছিল ইন্টারনেট ব্যান্ডউইথের দাম। সেটা কিন্তু পরে কমে যখন পলিসির পরে ড্রাস্টিক্যালি কমে গিয়ে 1000 থেকে এখন কিন্তু 300 টাকা এমবিপিএস বা আরো কম 50 টাকা এমবিপিএস। এটা বিশাল ব্যাপার। সেই ক্ষেত্রে কিন্তু গ্রাহকরা এখন সারা বাংলাদেশে সহজ ইন্টারনেট পাচ্ছেন। এটাকে আরো সহজ করতে গেলে যেটা হবে যে এই কমন ট্রান্সমিশন নেটওয়ার্কটাকে আরো বেশি রোবাস্ট করতে হবে। এই লেয়ারে অলরেডি একটা প্রাইস কমানোর ঘোষণা এসেছে, এই প্রাইসটা আরো কিভাবে কমানো যায় সেই কাজটা করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার গ্রাহকের কাঁধের উপরে যে 33% ট্যাক্স আছে এইটাকে আপনার কমাতে হবে। গভর্নমেন্ট প্রত্যেক বছর এখানে ট্যাক্স বাড়ায়, একটা জায়গায় 1 টাকা কমাইলে আরেক জায়গায় 5 টাকা বাড়ায় দিচ্ছে। জি, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা যে সকল ধরনের যে কর যেন কর থেকে মানুষ মুক্তি পায় এবং ইন্টারনেট সেবা যাতে খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায় সেটাই আমাদের প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অন্য কোনো দিন আরো আলোচনা দীর্ঘায়িত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করেছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড ফ্লাইট। ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি এবং স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। ঢাকার শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যা পণ্য রপ্তানির একাধিক উইন্ডো হিসেবে দেখছে বাংলাদেশ বিমান। ঢাকার একটা বিকল্প কার্গো অপারেশন পয়েন্ট খুবই জরুরি ছিল। সেদিক থেকে আমরা সিলেটের সক্ষমতা চালু হয়ে গেলে সেটা কিন্তু আমাদের গার্মেন্টসের জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মান অনুযায়ী কার্গো সেবা নিশ্চিতে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় ইডিএস মেশিন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল নিয়োগের কথাও জানিয়েছে গ্রাউন্ড সেবাদানকারী রাষ্ট্রীয় সংস্থা। এই ফ্লাইটটি স্মুথলি হ্যান্ডলিং করবার জন্য এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে এসএসসি 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে সেখানেকার ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। বিমান কার্গো সার্ভিসে ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকরামুল।
আমি এই মুহূর্তে আছি ওসমানী বিমানবন্দর এই যে কার্গো কমপ্লেক্স, এই কার্গো কমপ্লেক্সের সামনে। এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজকে প্রথমবারের মতন সন্ধ্যায় 7:30টার সময় একটি কার্গো বিমান চলে যাবে স্পেনে, এবং এর মধ্য দিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এবং এটি হচ্ছে গিয়ে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, যে বিমানবন্দর কার্গো সার্ভিস চালু হতে যাচ্ছে। এবং আজকে এইখান থেকে যেই 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে যেই চার্টার বিমানটি যাবে, গ্যালিস্টার এভিয়েশনের মালবাহী চার্টার এয়ারবাস A330-300 স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7:30 দিকে, এবং এমনটি জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এবং এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি এই কার্গো ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালবাহী বিমানের সম্মানে জল কামান স্যালুটের ব্যবস্থা করা হবে আজকে সন্ধ্যার দিকে। এবং এই বিমানের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এবং কার্গো ফ্লাইটের চালু উপলক্ষে এখানে একটি অনুষ্ঠান হবে, এবং সন্ধ্যা 6:30টার সময় সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে আছে, এবং এই ট্রাকগুলো পরবর্তী যে ফ্লাইটটি এখানকার এই যারা আছেন কার্গো কমপ্লেক্সের কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে পরবর্তী ফ্লাইট 3 তারিখ অথবা 4 তারিখ এখান থেকে ছেড়ে যাবে, এবং সেই ফ্লাইটের মালামালও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। সবকিছু মিলে এবং সব পুরো প্রস্তুত রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আজকে 7:30টার সময় প্রথমবারের মতন দেশের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট উড়াল দিবে, এবং এই ছিল তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি আনতে পারে 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অবডকেই খালাস হবে। অবডকগুলোর সক্ষমতার ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে 19 বছরে 6 দফায় 50 ধরনের পণ্য অবডকে পাঠানো হলো। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এনবিআর বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো আছে ওগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে, এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকের দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং, আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সে সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। অবশ্য 1.5 বছর আগে বেসরকারি অফডক সীতাকুণ্ডের বিএম ডিপোতে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের বড় পতন দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে নিয়ে যাচ্ছে ডিএসই ওয়েবসাইটে। তো গত সপ্তাহ ধরেই কিন্তু আমরা দেখছিলাম যে প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্সের বড় ধরনের পতন ঘটছে, এবং গত সপ্তাহ থেকেই কিন্তু 5000-এর নিচের পয়েন্ট নেমেছে, এবং আজকে কিন্তু 1.5 ঘন্টা ব্যবধানে বাজার শুরুর 1.5 ঘন্টা ব্যবধানে কিন্তু
প্রায় 37.5 পয়েন্ট কমেছে এবং এখন এটি অবস্থান করছে 4,935 পয়েন্টে। এবং পতন কিন্তু ঘটেছে সরিয়া সূচক ডিএসই এসেও সেটি দেখতে পাচ্ছি প্রায় 15 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 1090 পয়েন্টের কাছাকাছি। এবং পতন কিন্তু সেই ধারা কিন্তু অব্যাহত আছে DS30 বাছাইকৃত সূচক, যেটি 16.8 পয়েন্ট বেড়ে কমে বর্তমানে অবস্থান করছে 1828 পয়েন্টে। আর এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে 101 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 86টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 240টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 59টি কোম্পানির শেয়ারের দাম এখন অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আর আজকে পুঁজিবাজারে যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তাদের কার অবস্থান কোথায় এখন আমরা সেটি দেখার চেষ্টা করব। শুরুতেই কিন্তু রয়েছে বীজ হ্যাচারি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 55 টাকা 80 পয়সা, যার একটি শেয়ার সর্বোচ্চ 58 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন 54 টাকা 30 পয়সা বিক্রি হয়েছিল এবং এখন পর্যন্ত এটি লেনদেন করেছে প্রায় 10 কোটি টাকা। তৃতীয়ত রয়েছে জিপি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 300 টাকায়, যার একটি শেয়ার সর্বোচ্চ 317 এবং সর্বনিম্ন 293 টাকা 50 পয়সা বিক্রি হচ্ছে এবং গতকালকে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 320 টাকা 50 পয়সা, যেটি কিন্তু সর্বোচ্চ। তারপরেই কিন্তু রয়েছে শাহজি বাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 45 টাকায়। তারপরেই রয়েছে লাভেলো, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 80 টাকা 90 পয়সা এবং শেষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 91 টাকা 80 পয়সায়। তো ঢাকা পুঁজিবাজারের কিন্তু এই ধরনের যে ধরনের পতন যে ঘটছে, এই পতনের মাধ্যমে কিন্তু এই খাতে যারা বিনিয়োগ করছে তাদের জন্য কিন্তু একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আমার কাছে লেটেস্ট আপডেট। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা, হঠাৎ দমকা হওয়ায় তছনছ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। শনিবার রাত 10:30টার দিকে জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যায়। এ সময় কুড়িগ্রামের জেনারেল হাসপাতালের 6 তলার দরজা জানালার গ্লাস ভেঙে পড়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের। আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং স্বজনেরা। এদিকে ঝড়ের কবলে পড়ে উড়ে যায় ঘর বাড়ির ছাদ, উপড়ে পড়ে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েক একর ধান ক্ষেত। মৌলভীবাজারে বেড়েছে রেমিট্যান্সের প্রবাহ। চলতি বছরের প্রথম 3 মাসে দেশে এসেছে 1714 কোটি টাকা, যা সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নানা হয়রানি বন্ধসহ প্রণোদনা আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য এবং ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে। তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 6,820 কোটি 80 লাখ টাকা রেমিট্যান্স এসেছে, আর চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1,714 কোটি 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে। তবে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব তাদের। যে কোনো চ্যানেলই হোক না কেন, সেটা যেন সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। 2.5% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি 5% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার। দেশি হাঁসের তুলনায় অধিক মাংস এবং 3 গুণ বেশি ডিম দেয়া নতুন এক হাঁসের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নতুন এই জাতের নাম দেওয়া হয়েছে বাউডাক, যা এখন প্রান্তিক খামারিদের আশার আলো। লাভজনক হওয়ায় দিন দিন খামারিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই হাঁস পালন। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট।
দেশি হাঁসের চেহারায় কিন্তু উৎপাদনে 3 গুণ বেশি ডিম আর বেশি মাংস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের হাঁস বাউডাক এখন প্রান্তিক খামারিদের আশার আলো। দেখতে যেন দেশি হাসি, খাবার ও লালন পালন পদ্ধতিও একই, তবে পার্থক্য রয়েছে উৎপাদনে। প্রচলিত দেশি হাঁস যেখানে বছরে দেয় 70 থেকে 80টি ডিম, সেখানে বাউডাক দেয় 220 থেকে 230টি ডিম। মাত্র 10 থেকে 12 সপ্তাহেই প্রতিটি হাঁসের ওজন দাঁড়ায় 2.5 থেকে 3 কেজিতে। দ্রুত বৃদ্ধি, কম মৃত্যুহার আর ভালো বাজার মূল্য সব মিলিয়ে লাভজনক হয়ে উঠেছে এই জাত। এটি লালন পালন করা যাচ্ছে পোল্ট্রি শেডেও। দেশি হাঁস এই 6 মাসে পরে খান লাগে, আর এটা 3 মাসে খায়ন যা 30-35 দিনে কিংবা 40 দিনে 3 কেজির মতো হয়ে যায়। দীর্ঘ গবেষণার ফল বাউডাক দেশি বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম ভূঁইয়া ও তার গবেষণা দল। প্রকল্পের মাধ্যমে সেটাকে উৎপাদন করা হচ্ছে। প্রকল্প শেষে আমাদের পরিকল্পনা হলো সরকারি হাঁসের খামারগুলোতে আমরা এর বাচ্চা দিয়ে দিব। অলরেডি একটা খামারে এই হাঁস লালন পালন হচ্ছে, যেটা হলো আঞ্চলিক হাঁস প্রজনন খামার ময়মনসিংহে। উৎপাদনে লাভজনক, বাজারে চাহিদা সম্পন্ন বাউডাক হতে পারে দেশের হাঁস খাতে নতুন সম্ভাবনার দুয়ার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন এই সময়ের বাণিজ্য। চলতি বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $4,000 ছাড়িয়ে যাবে এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান। যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীন শুল্ক ছাড় করতে পারে এমন খবরে শুক্রবার কমেছে মূল্যবান এই ধাতুর দাম। ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধি ও চলমান চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ফলে বৈশ্বিক মন্দার শঙ্কা বাড়ায় আগামী বছর বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি $4,000 ছাড়িয়ে যেতে পারে। আর চলতি বছরের শেষ প্রান্তিকে আউন্স প্রতি গড়ে দাম হতে পারে $3,375। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক এবং আর্থিক সেবা হোল্ডিং সংস্থা জেপি মর্গান। এদিকে কিছু মার্কিন পণ্যে চীন শুল্ক ছাড় করতে পারে এমন খবরে শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম কিছুটা কমে $3,290 নামে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে $3,319 অবস্থান করছে। বছর ব্যবধানে বেড়েছে 26.5%। একইভাবে নিম্নমুখী রূপার দামও প্রতি আউন্স রূপার দাম 1.63% কমে অবস্থান করছে $33। বছর ব্যবধানে রূপার দাম বেড়েছে 14.5%। বিক্রি কমায় কমছে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দামও। প্রতি আউন্সের দাম এখন $967। বছর ব্যবধানে বেড়েছে 8.2%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অব ইকোনমিক্স অ্যানালাইসিসের নতুন পরিসংখ্যানে উঠে এসেছে তথ্য। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর মামুন। জাপানকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অর্থনীতি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং US ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন অঙ্গরাজ্যটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছে। নতুন প্রকাশিত পরিসংখ্যানে ক্যালিফোর্নিয়া এখন কেবল যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পেছনে রয়েছে। IMF এর তথ্য বলছে যুক্তরাষ্ট্রের জিডিপি বর্তমানে $29.18 ট্রিলিয়ন, চীনের $18.74 ট্রিলিয়ন এবং জার্মানির $4.65 ট্রিলিয়ন। আর তালিকায় চতুর্থ স্থানে থাকা ক্যালিফোর্নিয়ার জিডিপি বর্তমানে $4.10 ট্রিলিয়ন, যেখানে জাপানের জিডিপি দাঁড়িয়েছে $4.01 ট্রিলিয়ন। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ক্যালিফোর্নিয়া কেবল বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই চলছে না, বরং গতিপথ নির্ধারণ করছে। তবে এই উন্নয়ন যাত্রা সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করে দেন তিনি। যুক্তরাষ্ট্রের শিল্প ও কৃষি খাতে ক্যালিফোর্নিয়ার বড় অবদান রয়েছে। দেশটির 2 বৃহত্তম সমুদ্রবন্দরও সেখানেই অবস্থিত। বিশ্ব বাণিজ্যের কেন্দ্রও বলা হয় যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট খ্যাত ক্যালিফোর্নিয়াকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া,
যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা, 22 ধরনের লাইসেন্সিং নেমে আসছে 3 স্তরে। বিটিআরসির খসড়া নীতিমালা, শৃঙ্খলা ফিরবে মোবাইল এবং ইন্টারনেট সেবায়। সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু আজ। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে উড়াল দেবে চার্টার বিমান। ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা অর্জনে ভূমিকা রাখার আশা। এবং 12 ধরনের রাসায়নিক এবং শিল্পের কাঁচামাল খালাস হবে চট্টগ্রাম বন্দরের অফ ডকে। এনবিআর এর সিদ্ধান্ত, দুর্ঘটনা এড়ানো এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গতি আনাই উদ্দেশ্য। এই ছিল এই সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।